বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চীন, পাকিস্তান, বাংলাদেশ প্রসঙ্গ। 2024 5ই জুলাই স্বৈরাচার পতনের পর জাতি একটি আশার আলো দেখেছিল যখন ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা পরিষদের প্রধান হলেন। যেহেতু তিনি আন্তর্জাতিকভাবে খুবই একজন সম্মানিত এবং অত্যন্ত মানে এছাড়া ওনার জ্ঞানের পরিধির কোনো অভাব নেই, সম্মানী ব্যক্তি, সেই হিসাবে জাতি একটি আশার আলো দেখেছিল বাংলাদেশের। এবার হয়তো পররাষ্ট্রনীতি একটু শক্তিশালী হবে এবং জাতি হিসাবে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব গত 17 বছরে যে লেজুর বৃত্তির ভিতরে, অথবা বাংলাদেশ স্বাধীনতার পর 54 বছর আমরা যে জায়গা থেকে বের হতে পারিনি, বারবার চেষ্টা করেও। যেমন আমরা জানি 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করাতেই ওনাকে আন্তর্জাতিক এবং দেশি চক্রান্তের কারণে হত্যা করা হয়েছিল, উনি শহীদ হয়েছেন। এবং পরবর্তীতে এই 54 বছর আমরা কিন্তু নতজানু পররাষ্ট্রনীতির মাধ্যমেই দেশ রাষ্ট্র হিসাবে পরিচিত ছিলাম। আমাদের এবার একটি আশার আলো ছিল, কিন্তু সেই আশার আলো আমরা কি দেখতে পাই? আমরা দেখলাম যে গত কয়দিন আগেই চীনের কুমিংয়ে চীন, পাকিস্তান এবং বাংলাদেশের একটি ওয়ার্কিং গ্রুপের মিটিং, যেখানে বাংলাদেশও সম্মত হয়েছিল এবং বাংলাদেশের প্রতিনিধি সেখানে গিয়েছিলেন, পাকিস্তানের প্রতিনিধি গিয়েছিলেন এবং চায়নার প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেই সম্মেলনে সহযোগিতাতে বাংলাদেশ, চীন ও পাকিস্তান তাদের সহযোগিতা জোরদারে সম্মত হয়, কিন্তু জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে বাংলাদেশ অসম্মতি জানায় এবং একটি যৌথ সংবাদ সম্মেলনে চীনের প্রস্তাবেও বাংলাদেশ অসম্মতি জানায়। পাকিস্তানের পক্ষ থেকে যুগ্ম সচিব পর্যায়ে যোগাযোগ স্থাপনের এবং একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দেওয়া, সেখানেও বাংলাদেশ সম্মতি দেয়নি। তাহলে এই যে আমরা গেলাম, বসলাম, কিন্তু কিছুতেই সম্মতি দিলাম না, তাহলে যারা পররাষ্ট্রনীতি নিয়ে কাজ করেন বা বিদেশ নীতি নিয়ে কাজ করেন তাদের কি উচিত ছিল না এই মিটিংটাকে এড়ায় যাওয়া, অথবা ভবিষ্যৎ সরকারের জন্যই এই মিটিংটাকে ছেড়ে দেওয়া, যে ভবিষ্যৎ সরকার অথবা ভবিষ্যতে যিনি ক্ষমতায় আসবেন তিনি নির্ধারণ করবেন যে আমরা কোন পথে হাঁটব? সেখানে অর্থাৎ আমরা কি দেখতে পাই? অর্থাৎ ঠিক এরা সংস্কারের নামে এবং একটি বিশেষ দলকে সুযোগ দিতে যেভাবে যে রাষ্ট্র পরিচালনা হযবরল করে ফেলেছেন এবং সংস্কারের নামে নির্বাচনকে শুধু পিছাচ্ছেন, ঠিক একইভাবে এরা আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশকে একটি হযবরল পর্যায়ে ফেলে দিয়েছেন। অর্থাৎ এরা বিদেশ ভ্রমণ করছেন, যেমন উপদেষ্টারা বিদেশ ভ্রমণ করছেন, আমরা অনেক তথ্য পত্রিকায় আসে বা মিডিয়াতে আসে আমরা জানতে পারি, অনেক তথ্য জানতে পারি না। তেমনি অর্থাৎ বিগত স্বৈরাচারী সরকার 17 বছরে যেভাবে হরিলুট করে রাষ্ট্রকে পরিচালনা করছেন, ঠিক এই উপদেষ্টা পরিষদ একইভাবে হরিলুটের পর্যায়ে জড়িত এবং তারা আন্তর্জাতিক নীতি নির্ধারণেও অযোগ্যতার স্বাক্ষর রেখেছেন। এবং যেটা আমাদের ভবিষ্যতে, যেহেতু আমরা জানি চীন বাংলাদেশের খুব বন্ধুপ্রতিম রাষ্ট্র এবং এই অঞ্চলে আমাদের চীনের প্রভাব অত্যন্ত বেশি, এবং আমাদেরকে যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয় সেখানে চীনের সহযোগিতা অবশ্যম্ভাবী এবং প্রয়োজন। ঠিক একইভাবে আমাদের সশস্ত্র বাহিনী চীনের উপর অনেকটাই ডিপেন্ডেন্ট, এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা যদি আমাদের এই অঞ্চলে, অর্থাৎ আমি দক্ষিণ এশিয়ার কথা বলছি বা এশিয়ার কথা বলছি, মাথা উঁচু করে দাঁড়াতে চাই, চীনের সহযোগিতা লাগবে। সেখানে আমার মনে হয় ঠিক এই সরকার যেভাবে হযবরল পর্যায়ে রাষ্ট্র পরিচালনা করছেন এবং নির্বাচন দিতে তারা দ্বিধান্বিত হয়ে নির্বাচনকে পিছানোর জন্য একবার এক একটা ইস্যু বিগত স্বৈরাচার সরকার মতো সামনে নিয়ে আসতে চাচ্ছেন বা এনেছিল, ঠিক এই সরকারও একইভাবে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে সামনে নিয়ে আসছেন এবং সব জায়গায় একটি অযোগ্যতা স্বাক্ষর রাখছেন। অতএব আমি আশা করব সবগুলা ভুলের, যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা প্রায় বলেন আমরা কেউ অভিজ্ঞ না, আমরা রাষ্ট্র পরিচালনা করতে যে ভুল থেকে শিখছি এবং ঠিক করার চেষ্টা করছি। আশা করব তারা এই যে এত বড় একটা মিস্টেক করলেন, যেখানে কিন্তু চীনের অনেক সহযোগিতা বন্ধ হয়ে যেতে পারে, চীন আমাদের সামরিক খাতে এবং আন্তর্জাতিক খাতে সহযোগিতা বন্ধ করে দিতে পারে অথবা বিলম্বিত করতে পারে, অর্থাৎ রাষ্ট্রের ক্ষতি হবে। সেখান থেকে উপদেষ্টা পরিষদ আর যে কয়দিনই তারা ক্ষমতায় আছেন না কেন, রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনার চেষ্টা করবেন। ধন্যবাদ।